গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, বলছেন নাহিদ ইসলাম। জানাবো ভুল করার সুযোগ নেই বিএনপির। এবং সর্বশেষ জানাবো বেগমগঞ্জে বিএনপি নির্বাচনী ক্যাম্পে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, বলছেন নাহিদ ইসলাম। ঢাকা 11 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়া প্রাণপণ চেষ্টা চলছে। তিনি লেখেন, গতকাল রাতে 23 নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এখন এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায় তারা ভুলের মধ্যে আছে। আগামী 12 তারিখে বাড্ডা, ভাটারা, রামপুরায় মানুষ আপনাদের জবাব দেবে ইনশাল্লাহ। ভুল করার সুযোগ নেই বিএনপির। কথায় আছে, নিজে যতই শক্তিশালী হোক না কেন প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা উচিত নয়। প্রতিপক্ষকে ছোট করে দেখা নিজের পরাজয়ের কারণ হতে পারে। গত 31শে জানুয়ারি বগুড়ার এক নির্বাচনী সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না। তারেক রহমানের এই উপলব্ধি যথার্থ। এই উপলব্ধির আলোকে তার নির্বাচনী ফ্রেমওয়ার্ক সাজানো হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির ভুল করার সুযোগ নেই। দেশের রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, তারা এখন নেই। এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে একসময় বিএনপির ছায়ায় দেশের রাজনীতিতে বেড়ে ওঠা জামায়াত। বাংলাদেশের অভ্যুত্থানের পর দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত 1991, 96 এবং 2001 সালের নির্বাচনগুলোর সংসদের আসন সংখ্যা ও ভোটের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, জনসমর্থনের দিক দিয়ে বিএনপির অনেক পেছনে জামায়াতের অবস্থান। আবার 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর জামায়াতের অতি বাড়াবাড়ি রকম আওয়াজ এবং সোশ্যাল মিডিয়ায় দলটির বট বাহিনীর নিরবিচ্ছিন্ন প্রচারণার মনে হচ্ছে দলটির জন্য ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। অপেক্ষা শুধু নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে যা যা করা প্রয়োজন জামায়াত তাই করছে। নির্বাচন এবং যুদ্ধের ময়দানে বিজয়ী হতে ন্যায়, অন্যায়, নীতি, নৈতিকতা গৌণ। নির্বাচন বা যুদ্ধে বিজয়ী হওয়াই মুখ্য। অনেক সীমাবদ্ধতার মধ্যেও জামায়াত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হতে প্রকাশ্যে এবং পর্দার আড়ালে প্রয়োজনীয় সবকিছুই করছে। নির্বাচন যেহেতু পাওয়ার গেম, আদর্শ দর্শন এখানে অনুপস্থিত। ফলে বিজয়ী হতে হলে প্রকাশ্যে পর্দার আড়ালে যা করা দরকার জামায়াত তাই করছে। প্রশাসন, নির্বাচন কমিশন থেকে শুরু করে ভোটারদের অর্থ কথা যেখানে যা প্রয়োজন যেভাবে নিজেদের পক্ষে টানছে। অন্য যে কেউ জামায়াতের দায়িত্বে থাকলে বর্তমান জামায়াতের নেতারা যা করছেন তাই করত। কিন্তু দেশের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি কি সেটি মোকাবেলার চেষ্টা করছে? নির্বাচনে বিজয়ী হতে রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম অঞ্চলে জামায়াত যে সুচিন্তিত তৎপরতা তথা ভোট পেতে যেখানে যেটা প্রয়োজন সেটাই করছে, অর্থ ঢালছে। প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি কি সেটি ধরতে পারছে? এটা ঠিক। বিএনপির জনপ্রিয়তা ব্যাপক, মানুষরা বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু শহর থেকে গ্রাম অঞ্চলে আর্থিকভাবে দুর্বল এবং সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর ভোট ও ধানের শীষের ঘরে তুলতে বিএনপি কি কোনো কার্যকর সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছে? নাকি জনগণ ভোট বিএনপিকে দেবেন এই চিন্তা নিয়ে ঘরে বসে থাকলেও জনগণ বাধ্য হয়েই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে? প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের প্যাকেট বিদেশে জামায়াত নেতার বাসায় আবিষ্কারের পর হইচই হয়েছে। বিএনপি নির্বাচন কমিশনের অভিযোগ করেছে, কিন্তু অভিযোগ করে লাভ কি কিছু হয়েছে? প্রতিপক্ষ যখন যেখানে যা প্রয়োজন সেটা যোগান দিয়ে কর্মকর্তাদের নিজেদের অনুকূলে নিচ্ছে। যেখানে অভিযোগ দিলে কিছুই হবে না। বিএনপিকে তো প্রতিপক্ষ দলের মতো যাকে যা প্রয়োজন সেটা করতে হবে, এটি ঠিক। তারেক রহমান দেশে ফিরে আসার পর গণসংবর্ধনা তার সুপরিকল্পিত বক্তব্য মানুষ দারুণভাবে গ্রহণ করেছে। পরবর্তীতে তার সাংগঠনিক কার্যক্রম এবং কর্মতৎপরতা উদ্দীপক। নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যেখানে যাচ্ছেন লাখ লাখ লোক সমবেত হচ্ছেন। এমনকি সারা রাত জেগে থেকে মানুষের তারেক রহমানের বক্তব্য শুনছেন। তারেক রহমানও মানুষের মনের কথাই বলছেন। পারিবারিক কার্ড, কৃষক কার্ড সহ তার আগামীর পরিকল্পনা মানুষ গোগ্রাসে গিলছেন, জনসমর্থন পাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই তার চিন্তা চেতনা, কর্মপরিকল্পনা মানুষ গ্রহণ করেছে। কিন্তু তিনি কি কবির 10 মিলে করি কাজ হারি জাতি নাহিল আজ মর্মবাণী ভুলে গেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচনী সফরে গেলে মঞ্চে তার দুই পাশের চেয়ারের সিনিয়র নেতারা শোভাবর্ধন করতেন। বেগম খালেদা জিয়া নির্বাচনী সফরে গেলে মঞ্চে তার চেয়ারের দুই পাশের সিনিয়রদের জায়গা নির্ধারিত ছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ডানে বামে যারা বসতেন তারাও ছিলেন দেশের এবং বিএনপির এক একটি রাজনৈতিক পিলার। জনগণ দেখতেন তাদের নেতাদের পাশে বটবৃক্ষ নেতারা বসে আছেন। ওই বটবৃক্ষ নেতাদের আলোয় প্রধান নেতা নেতৃত্বের ক্যারিশমাটিক আলো আরও ছড়াতো। প্রশ্ন হচ্ছে, এবার তারেক রহমানের নির্বাচনী প্রচারণার মঞ্চে দলের রাজনৈতিক পিলারগুলোর জায়গা নেই। প্রবাদে রয়েছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সারা দেশে অনেকেই ফোন করে আমার কাছে জানতে চায়, ভাই তারেক রহমানের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা নেই কেন? যাদের তার দুই পাশের চেয়ার ও পেছনের চেয়ারে দেখা যায় তারা কারা? রাজনীতি এখন আর আগের মতো নেই। অতীতে বিএনপিকে ভোটের মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট দিতে হয়েছে। সে অনুযায়ী লীগের পেছনে ভারত থাকলেও সবকিছুই ছিল প্রকাশ্য। কিন্তু এবার বিএনপিকে ফাইট করতে হচ্ছে জামায়াতের বিরুদ্ধে। এই জামায়াত কারা? আওয়ামী লীগের শাসনামলে সিনিয়র কয়েকজন নেতার ফাঁসির বিরুদ্ধে জামায়াত রাজপথে সোচ্চার থাকলেও 2014 সালের নির্বাচনের আগেই দলটি গুপ্ত রাজনীতিতে চলে যায়। বিএনপি নেতাদের বিরুদ্ধে যখনই আওয়ামী লীগ স্টিম রোলার চালিয়েছে তখন জামায়াতকে মাঠে দেখা যায়নি, বরং কমিউনিস্টদের মতো জামায়াত কৌশলী রাজনীতির নামে আওয়ামী লীগকে গেছে। ছাত্র শিবির পর্যন্ত গুপ্ত রাজনীতির কৌশল নিয়ে ছাত্রলীগের ভেতর থেকে হেলমেট ও লাঠিয়াল বাহিনী ভূমিকা পালন করেছে। রাজনীতি ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত জামায়াত নেতারা স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে। পাশাপাশি জামায়াত স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা সহ নিজস্ব ব্যবসাগুলোর কলেবর পাঠিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর প্রকাশ পায় জামায়াত ও শিবির এতদিন রং বদল করে গুপ্ত রাজনীতি করেছে। শুধু তাই কি, অন্তর্বর্তী সরকারের গঠনের পর শিবিরের গুপ্ত নেতাদের অনেকে এনসিপি গঠন করে এবং তাদের সহায়তায় জামায়াত প্রশাসনে ব্যাপক প্রভাব বিস্তার করে। এছাড়াও এবারের নির্বাচনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ প্রভাবশালী দেশগুলো সরাসরি নজর রাখছে। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ দেখলে সেটি বোঝা যায়। আবার একাধিক শক্তিশালী মুসলিম দেশ এবার জামায়াতকে আর্থিক সহায়তা সহ বুদ্ধি পরামর্শ দিচ্ছে। সেই জামায়াতকে নির্বাচনে মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে। বিএনপির বাইরে কোনো শক্তি তেমন নেই। দেশের ভোটারই হচ্ছে বিএনপির শক্তি। কাজে বিএনপিকে তো চোখ কান খোলা রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট বক্তব্য তো অনেক আগেই ভাইরাল হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে দলটির প্রার্থী ও নেতাদের উঠান বৈঠক, মহিলা নেতৃত্বের ঘরে ঘরে উঠান বৈঠক, ধর্মীয় দুর্বলতা উস্কে দিয়ে গৃহিণীদের মগজ ধোলাই করছে, নানাভাবে আর্থিকভাবে দুর্বল নারীদের আর্থিক সহায়তা, এটা সেটা উপহার, জায়নামাজ, তসবিহ উপহার দিচ্ছে। গরিব কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ ভোটারদের আইডি কার্ডের নম্বর এবং বিকাশ নাম্বার নিচ্ছে। অনেক ভোটারকে আর্থিক সহায়তা করছে এবং নির্বাচনের আগে আরও সহায়তা প্রতিশ্রুতি দিচ্ছে। শুধু আমি পাচ্ছি না, এসব খবর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রকাশ পাচ্ছে। কিছু এলাকায় বিএনপি কর্মীরা প্রতিবাদও করছেন। শুধু কি তাই, বিদেশে প্রবাসীদের পোস্টাল ব্যালটের প্যাকেট, জামায়াত নেতাদের বাসায় পাওয়া দেশের বিভিন্ন আসনের ভোটারের এলাকা পরিবর্তন করিয়ে বিশেষ আসনে ভোটার করা, এগুলো এখন লুকোছাপা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব খবর এখন ওপেন সিক্রেট। নির্বাচনী বিজয়ী হতে জামায়াতের মহা কর্মযজ্ঞ ঠেকানো এবং কর্মযজ্ঞের বিপরীতে বিএনপির কী পদক্ষেপ নিচ্ছে? বিএনপি নীতি নির্ধারকদের বাংলাদেশের মানুষ তথা নিম্নবিত্ত মানুষের আর্থিক দুর্বলতা ও মরণ বুঝতে হবে। গ্রামের এবং মফস্বল শহর ও রাজধানী ঢাকার বস্তিতে বসবাস করা নিম্ন আয়ের মানুষকে যারা 5 থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেবেন, গরিব মানুষ তো তাকেই ভোট দেবে। প্রতিপক্ষ দলের বিকাশে ভোটারদের টাকা পাঠানোর সংস্কৃতি ঠেকাতে এবং এর বিপরীতে বিএনপি কী পদক্ষেপ নিচ্ছে? বিএনপি নীতি নির্ধারকদের ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ায় বদলতে এটিও ওপেন সিক্রেট। বিএনপির ভেতরেও গুপ্ত জামাত শিবির সক্রিয়। কট্টর বিএনপি হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ কেউ দিনে বিএনপির কড়া সমর্থক ও নেতা হিসেবে পরিচয় দিলেও রাতের আধারে জামায়াতের সঙ্গে কাজ করছেন। বিএনপির দায়িত্বশীল নেতারা কি গুপ্তদের চিহ্নিত করে সতর্কতা অবলম্বন করতে পারছেন? ভেনেজুয়েলার কমিউনিস্ট নেতা হুগো চ্যাভেজের সাহসিকতা কে না জানে। তার অনুসারী নিকোলাস মাদুরো সাহসী ছিলেন এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার নিরাপত্তা সহ ছিল দুর্ভেদ্য। মার্কিন বাহিনী সেটিকে ভেদ করে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে অনায়াসে। মাদুরোর নিরাপত্তায় নিয়োজিতরাই মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনীকে তুলে নিয়ে যেতে সহায়তা করেছে। দলের ভেতরে গুপ্তদের সম্পর্কে কি বিএনপির নীতি নির্ধারকরা সতর্ক আছেন? আর্থিকভাবে দুর্বল বস্তিবাসীদের ভোট ঢাকার বিনিময়ে প্রতিপক্ষের কাছে যাওয়া ঠেকানোর কি কোনো উদ্যোগ বিএনপি চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়েছেন? যে যাই বলুক, আমার ব্যক্তিগত ধারণা তারেক রহমান 2টি আসনে বিজয়ী হবেন, কিন্তু বগুড়ার আসনে বিপুল ভোটে বিজয়ী হলেও ঢাকার আসনে কি বিপুল ভোটে বিজয়ী হতে পারবেন? বাস্তবতা হলো, তারেক রহমান লন্ডন থেকে ফিরে যে আলোড়ন তুলেছেন এবং আগামী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত পেয়েছেন, তাতে ঢাকার আসনে বিরাট বিজয় হওয়া আবশ্যক। জামায়াত যে দর্শনে নির্বাচনী প্রচারণায় নেমেছে এবং ভোটারদের পেছনে অর্থ ঢেলেছে, বিএনপিকেও সেই দর্শনে যেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে নির্বাচনে নিয়ে নানান বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করছেন। তারা বলছেন, প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নিজেই বলেছেন তরুণরা বিজয়ী হবে, তাদের কেউ কেউ মন্ত্রী হবে। তিনি এমন বক্তব্য দেন কেমন করে? অনেকেই মনে করছেন নির্বাচন নিয়ে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে। একটি জরিপে দেখানো হয়েছে বিগত দিনে 10,000 ভোটের ব্যবধানে জামায়াত 30টি আসনে বিজয়ী হয়েছেন। ওইসব আসনে এবার দলীয় ভোটারদের অন্য আসন থেকে স্থানান্তর করা হয়েছে। তলে তলে জামায়াতকে বিজয়ী করতে গোপন প্ল্যান হচ্ছে। এমনকি বিএনপির বেখেয়ালিতে তারা সফল হলে ঢাকার আসনে তারেক রহমানকে পরাজিত করা হতে পারে। কাজেই বিএনপির সব দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনের আগে মন্ত্রিসভার তালিকা তৈরি করেছিল, কিন্তু নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।